প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজকের আমি ভারভারা রাওয়ের লেখা চারণ কবি কবিতাটি আজ আমি আলোচনা করব। এই কবিতাটি তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। যাই হোক, কবিতায় যাওয়ার আগে আমি কবি সম্পর্কে দু চার কথা বলতে চাই। তেলেগু সাহিত্যের একজন জনপ্রিয় কবি হলেন পেন্ডিয়ালা ভারভারা রাও। তিনি 1940 সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করেন। তেলেগু ভাষার এই কবির কবিতাগুলি যেন মেহনতি মানুষের চলমান জীবনের একটা প্রতিচ্ছবি। যাই হোক, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল চালি নেগাল্লু, ওরেগিম্পু, স্বেচ্ছা, ভবিষ্যৎ চিত্রপটম ইত্যাদি। তোমাদের পাঠ্য যে চারণ কবি কবিতাটি ভারভারা রাওয়ের ভবিষ্যৎ চিত্রপটম এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি বাংলায় অনুবাদ করেছেন বাংলার জনপ্রিয় কবি শঙ্খ ঘোষ। মূল কবিতাটি 1985 সালের 23শে অক্টোবর রচিত তেলেগু ভাষায়। দেখো, শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি এই কবিতাটি 2019 সালের 13ই জানুয়ারি দেবেশ রায় সম্পাদিত মাসিক সেতুবন্ধন পত্রিকায় 15তম সংখ্যায় প্রকাশ পায়। এই কবিতায় যাওয়ার আগে আমি এই কবিতার প্রেক্ষাপট যদি একটু না বলি, তাহলে কবিতার আলোচনা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। দক্ষিণ আফ্রিকার একজন কবি, রাজনৈতিক কর্মী এবং মুক্তিযোদ্ধা হলেন বেঞ্জামিন মোলায়েজ। দীর্ঘদিন ধরে তিনি আফ্রিকার বর্ণবিদ্বেষী সরকার বোথা সরকারের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। নিরাপত্তা পুলিশকে হত্যার অভিযোগে বোথা সরকার তাকে গ্রেপ্তার করে এবং 1985 সালের 18ই অক্টোবর মাত্র 30 বছর বয়সে প্রিটোরিয়া কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেয়া হয়। আর ঠিক সেই সময় আমাদের দেশের প্রতিবাদী কবি ভারভারা রাও তিনিও জেলবন্দী ছিলেন। তিনি জেলখানায় বসে এই কবিতাটি লেখেন এবং বেঞ্জামিন মোলায়েজকে উৎসর্গ করেন। এবার আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে খুলে রাখো, আমি কবিতায় চলে যাচ্ছি। চারণ কবি ভারভারা রাও। চারণ শব্দের অর্থ কি? চারণ শব্দের অর্থ হল স্তুতি বা কীর্তি পাঠক। প্রাচীন ও মধ্যযুগে চারণ কবি কোনো ব্যক্তিবিশেষের স্তুতি বা কীর্তি বা বন্দনা গান গেয়ে বেড়াতেন, যাকে বলা হয় চারণ গীতি। আক্ষরিক অর্থে চারণ কবি বলতে বোঝায় ভ্রাম্যমান কোনো গায়ক বা কবি। এখন কবিতায় আসা যাক। প্রথমেই কবি কি বলেছেন? নিয়মকানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। এখানে লোপাট কথার অর্থ কি? নিশ্চিহ্ন হয়ে যাওয়া। আধুনিককালে কোনো রাষ্ট্রের জন্য যত নিয়মকানুন বা আইন কানুন তৈরি হয়েছিল, সেসব যেন হঠাৎ করে সব উদাহ হয়ে গেছে, লোপাট হয়ে গেছে, সব নিশ্চিহ্ন হয়ে গেছে। আসলে কবি একটা অরাজকতার সময়ের কথা এখানে বলতে চেয়েছেন, যখন দেশের আইন কানুন সব নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে, কোনো কিছু মানা হচ্ছে না, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থা যেন একেবারে ভেঙে পড়েছে। আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল বলতে এখানে ক্ষমতালোভী, স্বার্থান্বেষী শাসক দলের কথা বলা হয়েছে, যারা শুধু সাধারণ মানুষকে শোষণ করে না, গলায় ফাঁসও লাগিয়ে দিচ্ছে তারা। অর্থাৎ যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদের কণ্ঠ রুদ্ধ করে দিচ্ছে, গলায় ফাঁস লাগিয়ে দিচ্ছে, ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। আসলে স্বয়ং রাষ্ট্রতন্ত্রই নিয়মকানুন সব নিশ্চিহ্ন করে দিয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে সব একেবারে তছনছ হয়ে যাচ্ছে। চারিদিকে উঠছে কেবল হতাশা আর নিরাশার কালো মেঘ। দেখো, প্রতিনিয়ত
সাধারণ মানুষ তারা নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, কিন্তু চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। দেখো, সহ্য করতে করতে মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন তারা প্রতিবাদ করতে বাধ্য হয়। মানুষ সহ্য করেছে, অনেক সহ্য করেছে, কিন্তু আর তারা সহ্য করতে পারছে না। তাই তারা গর্জে উঠেছে শাসকের অন্যায়ের বিরুদ্ধে। আর এই সমস্ত যে প্রতিবাদী মানুষগুলো, তাদেরকে একেবারে মেরে ফেলছে না, তাদেরকে তিলে তিলে যন্ত্রণা দিতে দিতে, কষ্ট দিতে দিতে তাদের জীবনী শক্তিটুকু কেড়ে নিচ্ছে। তাই শত আঘাতেও তাদের আর রক্ত ঝরে না, এমনকি চোখের যে জল, সেই জলও পড়ে না। সেই জলটুকু যেন একেবারে শুকিয়ে শেষ হয়ে গেছে। এরপর কবি কি বলেছেন? ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। ছোট্ট বিদ্যুৎ আজকে যেন বৃহৎ একটা বাজের আকার ধারণ করেছে। আর ঝিরঝির করে যে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ ছোট ছোট যে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠছিল, তা যেন আজ প্রলয় ঝড়ের আকার ধারণ করেছে। আসলে প্রকৃতিতে যখন প্রলয় ঝড় আসে, আমরা কি করি? মুহুর্মুহু চমকে উঠি, বিদ্যুতের ঝলকানি দেখে আমরা ভয় পাই। তখন মনে হয় যেন মানুষের প্রাণের অস্তিত্ব নিয়ে প্রকৃতি যেন ছিনিমিনি খেলছে। ঠিক সেই রকমই কোনো রাষ্ট্র যখন তার আইন কানুন সব লোপাট করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, এবং যখন রাষ্ট্র নিজেই মরণযজ্ঞে ঘি ঢেলে দেয়, তখন শয়ে শয়ে মানুষ, সাধারণ মানুষ নিভৃতে সেই চিতার আগুনে পুড়তে থাকে। তবে এই অবস্থা, অর্থাৎ এই যে বিশৃঙ্খলা, শোষণ, শাসন, নিপীড়ন, অত্যাচার, তা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে না। কারণ কি? প্রতিবাদের যে ঝিরঝিরে বৃষ্টি, তা একদিন প্রলয়ের রূপ নেয়। আর এখানে কবি সেই কথাই বলেছেন। দেখো, একদিকে যখন মানুষের ছোট ছোট প্রতিবাদ, অর্থাৎ ঝিরঝিরে বৃষ্টি প্রলয়ের রূপ নিয়েছে, অন্যদিকে কবি কি করছেন? আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। মায়ের বেদনাশ্রু, কোন মা? আসলে কবি এখানে দেশ মায়ের কথা বলেছেন। দেশ মাতা ক্রন্দনরতা, তাঁর চোখে জল। আর জেলের গরাদ বলতে এখানে কবি কি বলেছেন? জেলখানার দরজা জানলায় যে লোহার শিক দেয়া থাকে, সেই তার কথা এখানে বলা হয়েছে। জেলখানার সেই লোহার গরাদ ভেদ করে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। লিপিকার স্বর বলতে এখানে কি বলা হয়েছে? কবির সৃষ্টির কথা বোঝানো হয়েছে। দেশ মাতা যখন কাঁদেন, তখন সেই মায়ের সন্তান হয়ে কবি কি আর চুপ থাকতে পারেন? কবিকে হয়তো জেলে বন্দি করে রেখেছে, কিন্তু বন্দি করে রাখলেও কবির সৃষ্টি কিন্তু জেলের গরাদ ভেদ করে পৌঁছে যাচ্ছে জনগণের কাছে। আসলে দেশ মাতৃকার কান্না দেখে, তার বেদনাশ্রু বুকে নিয়ে কবি কারাগারের মধ্যেই তার তরবারিতে শান দিতে থাকেন দিন বদলের আশায়, আগত বিপ্লবের আকাঙ্ক্ষায়। আর কি হয়? ভেসে আসে তার কবিতার স্বর, তার গানের সুর, যা আমাদের প্রাণের জয় গান ঘোষিত করে। এরপর কবি কবিতার দ্বিতীয় স্তবকে কি বলেছেন? যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। দেখো, যখন কাঁপন লাগে জিভে, একথার অর্থ কি? অর্থাৎ যখন অত্যাচার, শোষণ, বঞ্চনা, কষ্ট, যন্ত্রণা, নিপীড়ন কবির বুকে ঠেলে ওঠে, তখন কাঁপিয়ে দেয় তার স্বরতন্ত্রীকে, বের হয়ে আসে প্রতিবাদের ভাষা। আর তখন বাতাসকে মুক্ত করে দেয় সেই ভাষার সুর, অর্থাৎ কবির প্রতিবাদের ভাষা গান হয়ে ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। আর মানুষ, সাধারণ মানুষ শোনে সেই গান, আর তাদের বোবা মুখে যোগায় প্রতিবাদের ভাষা, উজ্জীবিত করে তোলে মানুষকে।
তারা যেন নিজেদেরকে তৈরি করে নেয় প্রতিবাদে, প্রতিরোধে, ফেটে পড়তে, ঝাঁপিয়ে পড়তে। কবি বলেছেন, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। এখানে শস্ত্র কথার অর্থ কি? শস্ত্র কথার অর্থ হলো অস্ত্র, কিন্তু যে অস্ত্র নিক্ষেপ করা যায় না, হাতে ধরে আঘাত করতে হয়, সেটাই হলো শস্ত্র। কবির গান যখন মানুষকে বিপ্লবে উজ্জীবিত করে তোলে, জনগণের যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে, ঠিক তখনই কবিকে ভয় পায় ওরা। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? অর্থাৎ শাসক শ্রেণী। কবির গান শুনে মানুষ যখন প্রতিবাদে, প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ে, তখন শাসক শ্রেণী ভয় পায়। আর তারা ভয় পেয়ে কি করে? কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। অর্থাৎ শাসক শ্রেণী ভীত, সন্ত্রস্ত হয়ে রক্তচক্ষুর যখন আগুন জ্বালায়, প্রতিবাদী কণ্ঠকে যখন তারা রুদ্ধ করতে চায়, তাদেরকে কয়েদ করে, অর্থাৎ জেলখানায় বন্দি করে। শুধু তাই নয়, গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। এখানে গর্দান বলতে কি বোঝায়? ঘাড় ও গলা সহ মাথা অবধি বোঝায়। তারা গলায় ফাঁস জড়িয়ে দেয় শক্ত করে, অর্থাৎ ফাঁসি কাটে ঝুলিয়ে দেয় কত তরতাজা প্রাণকে। আর যা দেখে কবি অত্যন্ত কষ্ট পান, কিন্তু তিনি থেমে যান না। তিনি কি করেন? কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। দেখো, রাষ্ট্র তার পেশি শক্তির সাহায্যে গলায় ফাঁস পরালেও রাষ্ট্রযন্ত্র জানে না গলায় ফাঁস বেঁধেও কবির রুদ্ধশ্বাস প্রতিবাদের সুর গর্জে তুলবে আম জনতাকে। কবি কষ্ট পেলেও তিনি তার গান ভোলেন না। তার দীর্ঘশ্বাস জড়িত স্বরধ্বনি জনগণকে শোনায় বিপ্লবের বাণী। এরপর শেষ স্তবকে কবি কি বলেছেন? ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। দেখো, ফাঁসির মঞ্চ অর্থাৎ যেখানে স্বৈরাচারী শাসক, অত্যাচারী শাসক মানুষকে ফাঁসি দেয়, প্রতিবাদী মানুষকে ফাঁসি কাটে ঝোলায়, বলা যায় এই ফাঁসির মঞ্চ আসলে সেই অত্যাচারী, স্বৈরাচারী শাসক যন্ত্রের প্রতীক। ওই ফাঁসির মঞ্চটা মিলিয়ে যাচ্ছে মাটিতে, অর্থাৎ ধূলিসাৎ হয়ে যাচ্ছে শোষণ, অত্যাচার আর বঞ্চনা। এটা হলো কবির মনের একান্ত আশা, প্রত্যাশা। মৃত্যু ভয়কে তুচ্ছ করে দিন বদলের অদেখা ভবিষ্যৎ হাতছানি দেয় বিপ্লবীদের। ফলে প্রতিবাদ চলতে থাকে অবিরাম। কবি এখানে অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছেন। তিনি হতাশ হননি। তিনি জানেন একদিন বিপ্লবের আগুন ছড়িয়ে পড়বে সারা দেশে, এবং যে ফাঁসি কাটে প্রতিবাদীদের ঝুলিয়ে দিচ্ছে শাসক শ্রেণী, সেই ফাঁসির মঞ্চ একদিন ধূলিসাৎ হয়ে যাবে এবং মাটিতে মিলিয়ে যাবে। আর তাই স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। কবি জানেন বিপ্লবীরা কখনো ভয় পায় না মৃত্যুকে। তারা তাই স্পর্ধার সহিত মৃত্যুকে তুচ্ছ করতে পারে। আর কবি মনে করেন তার স্বপ্ন, তার আশা একদিন পূরণ হবেই। আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। এখানে ফাঁসুড়ে কাকে বলা হয়? যারা ফাঁসি দেয়, অর্থাৎ গলায় দড়ির ফাঁস পরিয়ে শাসকের দেয়া মৃত্যুদণ্ড কার্যকর করেন যে ব্যক্তি, তাকে ফাঁসুড়ে বলা হয়। কবি এখানে কি বলতে চেয়েছেন? যে ফাঁসুড়ে একদিন সন্ত্রাস সৃষ্টি করেছিল, সেই ফাঁসুড়েকেই ঝুলে পড়তে হবে তারই হাতে গড়া ফাঁসির দড়িতে। কবির আশা একদিন উৎখাত হবেই স্বৈরাচারী শাসক এবং তার শোষণ, শেষ হবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন। কবির কলম যেন লিখছে শোষণমুক্ত আগামী দিনের সেই নব ইতিহাস। আলোচনাটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের পাঠ্য বাংলা পড়াশোনার ব্যাপারে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ভালো থেকো, জীবনে এগিয়ে যাও, অনেক বড় হও, এই প্রার্থনা করি।